এখন আমরা দেখব আদেশ 19-এ কি বলা হয়েছে। এখানে হলফনামা অথবা শপথনামা এই বিষয়ে আলোচনা করা হয়েছে, যেটাকে ইংরেজিতে বলা হয়ে থাকে এফিডেভিটস। এখানে 3টি বিধি রয়েছে। এখানে বলা হয়েছে আদালত যে কোনো সময় যথেষ্ট যুক্তি থাকলে কোনো বিশেষ তথ্য বা তথ্যসমূহ এফিডেভিট দ্বারা প্রমাণ করার আদেশ দিতে পারেন। তারপরে বলা হয়েছে তবে কোনো সাক্ষীকে জেরা করতে চাইলে এবং সাক্ষীকে হাজির করা সম্ভব হলে এরূপ আদেশ দিবেন না। আচ্ছা, বিষয়টি অত্যন্ত সহজ। সেটি হচ্ছে যে আদালত যদি মনে করেন অথবা আদালত যদি যুক্তিযুক্ত মনে করেন যে কোনো একটি বিষয় বা তথ্য প্রমাণ করা দরকার, কিন্তু সেই বিষয়টি প্রমাণ করার জন্য কোনো সাক্ষীকে আদালতে আনা যাচ্ছে না, অথবা সাক্ষী জীবিত নেই, তাকে পাওয়া যাচ্ছে না, অথবা ফিজিক্যাল অবস্থা এরকম যে তাকে ফিজিক্যালি কোর্টে হাজির করা সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে আদালত চাইলে কোনো তথ্য বা তথ্যসমূহ প্রমাণ করার জন্য এফিডেভিট দ্বারা প্রমাণ করার আদেশ দিতে পারেন। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে কোনো সাক্ষীকে যদি কোনো পক্ষ জেরা করতে চায় বা কোনো সাক্ষীকে যদি আদালত সশরীরে হাজির করতে পারে বা হাজির করা সম্ভব হয়, সেক্ষেত্রে আদালত এই হলফনামা বা শপথনামা অথবা এফিডেভিটের মাধ্যমে কোনো তথ্য বা তথ্যসমূহ প্রমাণ করার আদেশ দিবেন না। আচ্ছা, এখন আমরা একটু বিষয়টি বুঝব। এফিডেভিট দ্বারা প্রমাণ করার আদেশ প্রদান করা হয়েছে। তো এফিডেভিট বিষয়টি আসলে কি? এফিডেভিট হচ্ছে ডিটেইলস বর্ণনা অথবা কোনো বিষয়ের উপরে বিশেষ তথ্য, যে বিষয়টি কোনো ম্যাজিস্ট্রেট অথবা নোটারি পাবলিকের দ্বারা সত্যায়িত করা হয়ে থাকে। অর্থাৎ কোনো একটি বিষয় বা বিষয়ের উপরে ডিটেইলস লিখে সেই বর্ণনাটি যদি কোনো ম্যাজিস্ট্রেট দ্বারা অথবা কোনো নোটারি পাবলিক দ্বারা সত্যায়িত করা হয়, তাহলে সেটাকে আমরা অ্যাফিডেভিট বলতে পারি। এই অ্যাফিডেভিটের মাধ্যমে আদালত প্রমাণ করার আদেশ দিতে পারেন। তারপরে আদেশ 20-এ বলা হয়েছে রায় ও ডিক্রি। অর্থাৎ এখানে রায় ও ডিক্রি নিয়ে কিছু আদেশ প্রদান করা হয়েছে। এখানে মোট বিধি রয়েছে 20টি। আমরা যেগুলো খুব দরকার সেগুলো সম্পর্কে জানব। এবং দেওয়ানি কার্যবিধির ধারা 33-এ রায় ও ডিক্রি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। সেখানে রায় ও ডিক্রি সম্পর্কে উল্লেখ থাকলেও ডিটেইলস দেখানো হয়েছে আদেশ 20-এ। তো 20 আদেশের প্রথম বিধিতে বলা হয়েছে শুনানি সমাপ্ত হবার পর আদালত তৎক্ষণাৎ বা ভবিষ্যতে কোনো দিনে পক্ষগণ বা আইনজীবীগণকে বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ্য আদালতে রায় ঘোষণা করতে পারবেন। অর্থাৎ দুই পক্ষের মধ্যে মামলা চলছে, মামলা চলতে চলতে মামলা শেষ হয়ে যাওয়ার পর যখন শুনানি সমাপ্ত হয়ে যাবে, তখন আদালত ওই মুহূর্তেই চাইলে রায় ঘোষণা করতে পারেন, অথবা যদি ওই মুহূর্তে তিনি রায় ঘোষণা না করেন, তাহলে ভবিষ্যতে কোনো একদিন উভয় পক্ষকে অথবা তাদের আইনজীবীগণকে বিজ্ঞপ্তি দিয়ে হাজির করে প্রকাশ্য আদালতে তিনি রায় ঘোষণা করবেন। তারপরে আদেশ 20-এর 4 বিধিতে বলা হয়েছে যে রায়ে থাকবে মোকদ্দমার সংক্ষিপ্ত বিবরণী, সিদ্ধান্ত ও সিদ্ধান্তের কারণ এবং নির্ধারণযোগ্য বিষয়সমূহ। আচ্ছা, তাহলে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে রায়ে কি কি থাকবে সেই বিষয়ে এখানে বলে দেওয়া হয়েছে। দেখি এখানে কি বলা হয়েছে। প্রথমেই থাকবে মোকদ্দমার সংক্ষিপ্ত বিবরণ, অর্থাৎ কোন বিষয়ের উপরে মোকদ্দমা হয়েছিল এবং মোকদ্দমার বিষয়সমূহ কি কি রয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ রায় থাকবে। তারপরে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ আদালত উভয় পক্ষের শুনানি শেষে যে সিদ্ধান্ত সে নিয়েছে সেই সিদ্ধান্ত রায়ে উল্লেখ থাকবে, এবং যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন সেই সিদ্ধান্ত কেন নিয়েছেন, অর্থাৎ সিদ্ধান্তের কারণসমূহ তিনি সেখানে ডিটেইলস উল্লেখ করবেন যে এই কারণে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। এবং নির্ধারণযোগ্য বিষয়সমূহ থাকবে, অর্থাৎ কি কি বিষয় তিনি তার সিদ্ধান্তে নির্ধারণ করেছেন সেই নির্ধারণযোগ্য বিষয়গুলো রায় অবশ্যই থাকতে হবে। তারপরে আদেশ 20-এর 5-এর এ বিধিতে বলা হয়েছে রায় ঘোষণার 7 দিনের মধ্যে ডিক্রি প্রদান করতে হবে। এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট যে তারিখে রায় ঘোষণা করা হলো, সেটি যেদিনই হোক, রায় ঘোষণা করার
7 দিনের মধ্যেই ডিক্রি প্রদান করতে হবে। চাইলে আদালত যখন ইচ্ছা তখন ডিক্রি প্রদান করতে পারবেন না। অর্থাৎ রায় আজকে প্রদান করা হলো কিন্তু ডিক্রি প্রদান করলো 7 বছর পরে বা 5 বছর পরে, সেরকম কোনো সুযোগ আদালতকে দেওয়া হয়নি। আদালতকে বলে দেওয়া হয়েছে যে যেদিন তিনি রায় ঘোষণা করবেন তার 7 দিনের মধ্যেই তাকে ডিক্রি প্রদান করতে হবে। তারপরে বিধি 6 বলা হয়েছে ডিক্রির বিষয়বস্তু। আচ্ছা, তাহলে ডিক্রিতে কি কি বিষয় থাকবে সেটা আমরা এখন দেখব। অর্থাৎ রায় ঘোষণা করা হলো এবং রায় ঘোষণা করার পর সেই রায় অনুযায়ী 7 দিনের মধ্যে আদালত ডিক্রি প্রদান করবেন এবং সেই ডিক্রিতে কি কি বিষয়বস্তু থাকবে তা এই 6 বিধিতে উল্লেখ করা হয়েছে। প্রথমেই থাকবে মোকদ্দমার নম্বর, পক্ষগণের নাম ও বিবরণ। অর্থাৎ মোকদ্দমা দায়ের করার সময় প্রত্যেকটি দেওয়ানি মোকদ্দমায় একটি করে মোকদ্দমার নম্বর দেওয়া হয়ে থাকে। সেই নম্বরটি অবশ্যই ডিক্রিতে থাকতে হবে। সবার প্রথমে সেই নম্বরটি থাকবে। তারপরে থাকবে পক্ষগণের নাম, অর্থাৎ যেই 2 পক্ষের মধ্যে মোকদ্দমাটি চলেছিল সেই 2 পক্ষের নাম থাকবে এবং তাদের বিবরণ থাকবে। 2 নম্বরে বলা হয়েছে মোকদ্দমার খরচ কোন সম্পত্তি থেকে কি অনুপাতে দিতে হবে। আচ্ছা, অর্থাৎ কোনো একটি মোকদ্দমায় যে খরচ হয়েছে সেই খরচ কে পরিশোধ করবে, সেই খরচের টাকা কোথা থেকে আসবে এবং কোন সম্পত্তি হতে কি অনুপাতে ওই খরচসমূহ আসবে, এই বিষয়টি আদালত ডিক্রিতে উল্লেখ করবেন। 3 নম্বরে বলা হয়েছে কোনো অঙ্কের পারস্পরিক দায় কিভাবে পরিশোধিত হবে। আচ্ছা, এই বিষয়টি হচ্ছে এরকম যে আদালত যদি কোনো পক্ষকে আদেশ প্রদান করেন যে তুমি বিবাদী পক্ষকে এত টাকা খরচ প্রদান করবা, অথবা যদি বিবাদী পক্ষকে আদেশ করে যে তুমি বাদী পক্ষকে এত টাকা খরচ প্রদান করবা, এই একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে মোকদ্দমায় অনেক পক্ষ থাকে, পূর্ববর্তী পক্ষ, পরবর্তী পক্ষ। অর্থাৎ প্রথমে এক পক্ষ মামলা দায়ের করেছিল, পরবর্তীতে আরও পক্ষ যুক্ত হয়েছে। তো যদি এমন হয় যে পূর্ববর্তী কোনো পক্ষের কাছে পরবর্তী কোনো পক্ষ কোনো টাকা পায়, অর্থাৎ কোনো টাকা পরবর্তী পক্ষের পাওনা রয়েছে, সেক্ষেত্রে উক্ত পাওনাসমূহ কিভাবে কোথা থেকে তা পরিশোধ করা হবে এবং কে পরিশোধ করবে সেই বিষয়ে ডিটেইলস ডিক্রিতে উল্লেখ থাকতে হবে। তারপরে 7 বিধিতে বলা হয়েছে যে তারিখে রায় ঘোষণা করা হয়েছিল ডিক্রিতেও সেই তারিখ থাকবে। এই পয়েন্টটি খুব ইম্পর্ট্যান্ট। সেটি হচ্ছে যে মোকদ্দমা শেষ হওয়ার পর একটি তারিখে অবশ্যই রায় ঘোষণা করা হবে। আদালত যখন উপযুক্ত মনে করেন তিনি রায় ঘোষণা করবেন। তো রায় ঘোষণা করার পর 7 দিনের মধ্যে তাকে ডিক্রি প্রদান করতে হবে। ডিক্রিতে যখন ডিক্রি তিনি প্রদান করবেন, ডিক্রি তিনি যেই তারিখেই প্রদান করেন না কেন, ডিক্রিতে উল্লেখ করতে হবে যেই তারিখে রায় ঘোষণা করা হয়েছিল সেই তারিখটি। অর্থাৎ যেই তারিখে আদালত রায় ঘোষণা করেছিল সেই তারিখটি তিনি ডিক্রিতে উল্লেখ করবেন। যদিও ডিক্রি অন্য যে কোনো সময় পরবর্তী 7 দিনের মধ্যে প্রদান করা হয়েছে, কিন্তু তারিখ থাকবে একটি, সেটি হচ্ছে রায় ঘোষণা যেই তারিখে করা হয়েছিল সেই তারিখটি ডিক্রিতে উল্লেখ থাকতে হবে। তারপরে বলা হয়েছে 10 বিধিতে অস্থাবর সম্পত্তি অর্পণের ডিক্রি। অর্থাৎ আদালত যদি অস্থাবর সম্পত্তি অর্পণের জন্য কোনো ডিক্রি দিয়ে থাকেন তাহলে তিনি এই 10 বিধি অনুযায়ী তা প্রদান করবেন। তারপরে 12 বিধিতে বলা হয়েছে দখল ও অন্তর্বর্তীকালীন মুনাফার ওয়াসিলাতের জন্য ডিক্রি। অর্থাৎ আমরা জানি অন্তর্বর্তীকালীন মুনাফা কাকে বলে। তো সেই বিষয়ের উপরে যদি কোনো ডিক্রি হয় বা কোনো স্থাবর সম্পত্তির দখলের বিষয়ে যদি কোনো ডিক্রি হয় তাহলে তিনি এই 12 বিধি অনুযায়ী তা প্রদান করবেন। 20 আদেশের 14 বিধিতে বলা হয়েছে অগ্রক্রয়ের মোকদ্দমার ডিক্রি সম্পর্কিত বিধান। 18 বিধিতে বলা হয়েছে সম্পত্তি বাটোয়ারার ডিক্রি প্রদান করা হলে কালেক্টর বা কর্মকর্তা বন্টন করবেন। আচ্ছা, এই 18 বিধিতে যেটি বলা হয়েছে তা হচ্ছে এরকম যে আমাদের যখন কোনো সম্পত্তি আমরা বাটোয়ারা করি, অর্থাৎ এ নামক ব্যক্তির যে সম্পত্তি রয়েছে, তো এ নামক ব্যক্তি মারা যাওয়ার পর সেই সম্পত্তি তার সন্তানদের মধ্যে বাটোয়ারা হবে। তো এই ব্যক্তি মারা গেল এবং তার সম্পত্তি তার যে সন্তানরা রয়েছে তাদের মধ্যে বাটোয়ারা হলো। তো বাটোয়ারা হওয়ার পর সেই বাটোয়ারার ডিক্রিটি এস্টাবলিশ করবে কালেক্টর।
অথবা ওই কাজে নিযুক্ত কোনো কর্মকর্তা। তারপর 20 বিধিতে বলা হয়েছে পক্ষগণের আবেদনক্রমে ও পক্ষগণের খরচে রায় ও ডিক্রি প্রত্যায়িত নকল সরবরাহ করা হবে। অর্থাৎ মোকদ্দমা হয়েছিল, মোকদ্দমা সমাপ্ত হয়েছে, মোকদ্দমার ডিক্রি রায় সব হয়ে গিয়েছে। এখন যদি কোনো পক্ষ উক্ত রায় বা ডিক্রির কোনো নকল যদি সংগ্রহ করতে চায়, তাহলে তিনি খরচ প্রদান করলে তাকে উক্ত ডিক্রি বা রায়ের নকল তাকে সরবরাহ করা হবে। অর্থাৎ বিষয়টি অত্যন্ত পরিষ্কার। আমরা চাইলে কোনো একটি মোকদ্দমা সমাপ্ত হওয়ার পর আমরা সেই মোকদ্দমা রায় বা ডিক্রির কপি চাইতেই পারি, এবং চাইলে আদালত আমাদের কাছ থেকে খরচ নিয়ে সেই রায় বা ডিক্রির কপি আমাদেরকে প্রদান করবেন। এখন এই আদেশ 20 থেকে আমাদের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। সেটি হচ্ছে যে রায় যেদিনই ঘোষণা করা হোক না কেন, রায় ঘোষণার 7 দিনের মধ্যে ডিক্রি প্রদান করতে হবে। এ হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে তারিখে রায় ঘোষণা করা হয়েছিল সেই একই তারিখ ডিক্রিতেও উল্লেখ থাকতে হবে। অর্থাৎ রায় এবং ডিক্রি আলাদা আলাদা তারিখে প্রদান করা হলেও যে তারিখে রায় ঘোষণা করা হয়েছে সেই তারিখই 2 জায়গায় উল্লেখ থাকবে, অর্থাৎ রায় ও ডিক্রিতে একই তারিখ থাকবে। আরেকটি বিষয় হচ্ছে মামলার পক্ষগণ যদি আদালতে আবেদন করে যে তাদের মামলার রায় ও ডিক্রির কপি দরকার, তাহলে সেই ক্ষেত্রে তারা খরচ প্রদান করলে তাদেরকে উক্ত রায় ও ডিক্রির কপি প্রদান করা হবে।